কলেজ ফাঁকি দিয়ে আবাসিক হোটেলে গিয়ে দিনের পর দিন আকাম করে মেয়েটা শেষে প্রেগনেন্ট হয়ে গেল। রিমি ও রিয়ান দুজনে একটি রেস্টুরেন্টে বসে তুমুল ঝগড়া করছে। এক পর্যায়ে রিয়ান রিমিকে বলল, তোর মতো ফকিন্নির মেয়েকে আমি আমার বাসায় রান্না করার জন্য কাজের মেয়ে হিসেবেও রাখবো না। রিমি রিয়ানের শার্টের কলার ধরে বলল, আমি আগে জানতাম না তুই প্রেম করার মাঝখানে কোটিপতির ভাব দেখাবি। জানলে কখনো আমি তোর সাথে প্রেমে জড়াতাম না, আর আজকের পরে আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। আমি ফকিন্নির মেয়ে ঠিক আছে, কিন্তু তুই আমার চেয়েও ফকির। তুই ভিখারির কাছ থেকে আমি রিচার্জের টাকা পাবো 25 থেকে 30,000 টাকার মতো। কখনো তোর কাছ থেকে আমি 1 টাকাও চাইনি আমি খরচ করার জন্য। আমি ফকিন্নির মেয়ে হতে পারি, কিন্তু কারো কাছে মাথা নত করি না। এই বলে উঠে চলে যেতে চাইলে রিয়ান রিমির হাত ধরে বলল, আমি তোর হাত ভালোবাসার কথা বলার জন্য ধরিনি, ধরেছি আমার কিছু অপূর্ণ কথা ছিল তা বলার জন্য। রিমি হাত ছাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। রিয়ান বলল, আমার কথাগুলো শোনার পর তুই চলে যাস, আমি তোকে ধরে রাখবো না। শোন, তোর মা যখন অসুস্থ হয়েছিল তখন আমি তোকে টাকা দিয়ে হেল্প করিনি, করেছি আমার ব্লাড দিয়ে। কথাটি কখনো বলিনি তুই ফকিন্নি আমাকে মোবাইলে রিচার্জ দিয়ে খোটা দিলি। তোর সাথে এতদিন সময় না কাটিয়ে একটা কুকুরের সাথে যদি সময় কাটাতাম, ওই কুকুর ভালোবাসার মর্যাদা বুঝতো। রিমি হাতটা ছাড়িয়ে নিয়ে রিয়ানের গালে একটা থাপ্পড় দিয়ে বলল, তুই ফকিন্নি, তোর মুখ থেকে ভালো কথা বের হবে না। আমি এক মুহূর্ত তোর সাথে কথা বলতে চাচ্ছি না। এই বলে রিমি চলে গেল। রিয়ান তারপর নিজে নিজে বলল, আমি কি আসলেই ভুল করেছি, নাকি ও আমাকে ভুলভাল বলে আমার উপর দোষ চাপিয়ে দিয়ে চলে গেল? শালার আজকের দিনটাই খারাপ যাচ্ছে। এই বলে উঠে চলে গেল। রিয়ান বাসায় এসে ভাবি নাদিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ভাবি আজকে আমি অনেক হ্যাপি। আজকে মনে হচ্ছে আমার মতো হ্যাপি মানুষ আর কেউ নেই। ভাবি নাদিয়া সামনাসামনি হয়ে রিয়ানকে বলল, এত হ্যাপি কিসের? বিজনেস বা কোনো চাকরি পেয়েছো, নাকি নতুন ভালোবাসার মানুষ পেয়েছো? রিয়ান বলল, ভাবি আপনি যেগুলো বলেছেন তা কিছুই নয়। হয়েছে কি, আমার যে গার্লফ্রেন্ডটা ছিল ওর সাথে ব্রেকআপ করেছি। অনেক দিন যাবত আমাকে কষ্ট দিয়ে এসছে। ওই মেয়েটা হচ্ছে আসলে একটা খারাপ মেয়ে। কিছু একটা দিলে সব সময় সবার সামনে বলে দেয়। আপনি তো ভালো করে জানেন ওগুলো কিন্তু আমার পছন্দ না, তাই আর সহ্য করতে না পেরে ব্রেকআপ করে দিয়েছি। ভাবি বলল, মেয়েটা কিন্তু অনেক কিউট ছিল। আমার জানা মতে তুমি এরকম আরেকটা মেয়ে পাবে না। তুমি হয়তো ভুল করে ওর চেয়ে বড় কিছু বলে ফেলো, তাই ও পেছনে না বলে সামনাসামনি বলেছে। রিয়ান বলল, ভাবি আপনিও কিন্তু আমার সাথে চিট করছেন। শালার কাউকে পেলাম না আমার পক্ষে কথা বলার মতো। এই বলে ভাবির কাছ থেকে চলে গেল। রিয়ান তার খাটে এসে একা একা বসে নিজের স্বপ্ন নিয়ে ভাবছে। হঠাৎ তার মোবাইলে একটা মেসেজ আসলো। রিয়ান মোবাইল হাতে নিয়ে দেখলো মেসেজটা হলো, তোমাকে আমি মেসেজ করতে চাইনি, চেয়েছিলাম সামনাসামনি বলবো, কিন্তু সবার সামনে আমি কিচ্ছু বলতে পারবো না, তাই মেসেজ করে বললাম তুমি অতি শীঘ্রই প্রস্তুতি নাও, সময় একদম কাছাকাছি চলে এসেছে। আমার ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মোবাইল নাম্বার সহ সব বন্ধ থাকবে। তোমার সাথে অতি শীঘ্রই দেখা হচ্ছে। রিয়ান বিশ্বাস না করে মোবাইলে কল দিল, কিন্তু মোবাইল বন্ধ। রিয়ান খুব চিন্তায় পড়ে গেল। রিমি এসব কি বলল, কি বোঝাতে চাইছে এবং কিসের জন্য দেখা করবে কিছুই বুঝতে পারছে না। খুবই টেনশনে পড়ে গেল। তাই আর কিছু না ভেবে দোকানে গেল টেনশন মুক্ত করতে। বেশ কয়েকদিন পর রিয়ান বাহিরে যাচ্ছিল। পেছন থেকে বড় ভাই অপু ডাক দিয়ে বলল, রিয়ান দাঁড়া। রিয়ান দাঁড়িয়ে পেছনে ফিরে বড় ভাইকে বলল, ভাইয়া কি হয়েছে বলেন, আমার একটু তাড়া আছে, একটু দোকানে যাচ্ছি। বড় ভাই অপু বলল, তাড়া থাকলেও বের হতে পারবে না, কারণ তোর সময় শেষ। অনেক দিন ঘোরাফেরা করেছিস, ছোট বলে কিছু বলিনি। আমি আর তোর ভাবি তোকে দেশের বাহিরে পাঠিয়ে দিচ্ছি। এই বলে একটা খাম দিয়ে বলল, এখানে বিমানের টিকিট আর তোর পাসপোর্ট আছে। আমি তোর ড্রয়ার থেকে তোর পাসপোর্ট নিয়ে ভিসা কিনা সম্পূর্ণ রেডি করে আজকে তোর ফ্লাইট 1টা বাজে। রিয়ান বলল, ভাইয়া আপনি এসব কি বলছেন? আপনি একবারও কি আমাকে বলেছেন আমি দেশের বাহিরে যাব কিনা? আমার তো অন্য ইচ্ছা থাকতে পারে। এর মধ্যেই রিমি আসে। রিয়ানকে বলল, এই তাড়াতাড়ি চলো কাজী অফিসে। বড় ভাই অপু আর রিয়ান আশ্চর্য হয়ে গেল। বড় ভাই রিয়ানকে বলল, এই মেয়েটাকে কিসের কাজী অফিসে যাচ্ছিস? রিমি বলল, ভাইয়া আমি ওর গার্লফ্রেন্ড। আমার সাথে খারাপ কিছু করার কারণে আমার পেটে বাচ্চা হয়ে যায়, এখন আমি প্রেগনেন্ট। বড় ভাইয়া রিয়ানকে বলল, এখন বুঝতে পেরেছি কেন তোর ইচ্ছে নেই বাহিরে যাবার জন্য। ভাই তুই তো অনেক বড় হয়ে গেছিস, আসলে আমি তো জানতাম না তুই যে এত খারাপ পর্যায়ে চলে যাবি। রিমি বড় ভাইকে বলল, বড় ভাবি কোথায়? অপু বলল, রুমে আছে। রিমি বলল, দুজনে আমার সাথে আসেন, ভাবির কাছে চলেন। এই বলে দুজনকে রুমে নিয়ে গেল। ভাবি নাদিয়া আপুর কাছে ক্ষমা চেয়ে বলল, আসলে তোমার কাছ থেকে আমি যে টাকা পয়সাগুলো নিজের খরচের নামে বলে নিতাম, প্রায় টাকা আমি রিয়ানকে দিয়ে দিতাম। আমার ছোট ভাই ছিল না, তাই আমি ছোট ভাইয়ের মতো ওকে স্নেহ করতাম। ও যখন যেটা চাইতো তখন সেটাই দিতাম। অপু রেগে গিয়ে বলল, তাই বলে তুমি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের সুযোগ করে দেবে? এখন ভুলক্রমে যদি আমি রিয়ানকে অনিচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠিয়ে দিতাম, তাহলে এই মেয়েটার দায়ভার তুমি নিতে? আমি জানি আমাদের বাসায় রাখতে পারতাম, কিন্তু সেটা বিবাহ হতো না। ও ভাড়া বাসায় থাকার মতো।
হতো, যেমন রেল স্টেশনে যে মেয়েগুলো থাকে বাচ্চা কাচ্চা নিয়ে, সে ওদের মতোই হতো। আর তুমি এত কিছু জানার পরও আমাকে ইঙ্গিত দাওনি কেন? দরকার হলে আমি ভেবেচিন্তে কোনো একটা ব্যবস্থা নিতাম। এখন বাইরের লোকজন কি বলবে? রিমি দুজনের সব কথা শোনার পরে ক্ষমা চেয়ে বলল, আসলে আমারও ভুল ছিল। আমিও যদি নিজেকে বিলিয়ে না দিতাম তাহলে এই অবস্থায় পড়তাম না। আপনি আমার বড় ভাই, আমাকে ক্ষমা করে দেন। বড় ভাই রিয়ানকে বলল, তুই কি এই মেয়েকে বিয়ে করবি নাকি দুদিন পর আমার কাছে তুলে দিয়ে কোথাও চলে যাবি? রিয়ান মাথা নিচু করে বলল, ভাইয়া সবকিছুর জন্য সরি, আসলে আমার ভুল হয়েছে। আর হ্যাঁ, আপনি আর ভাবি যদি রাজি থাকেন অবশ্যই আমি বিয়ে করতে কোনো আপত্তি নেই। বড় ভাই বলল, ঠিক আছে, তাহলে আমি কাজীকে ফোন করে নিয়ে আসি বাসায়। তার আগে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, কখনো আপনারা মা বাবার অবাধ্য হয়ে এই সমস্ত কাজ করবেন না। এই সমস্ত কাজ সমাজ মেনে নেয় না। আজকে আধা ঘন্টা মিস হয়ে গেলে মেয়েটার জীবনটা শেষ হয়ে যেত, সাথে একটা নিষ্পাপ বাচ্চার জীবনটাও শেষ হয়ে যেত। সম্মানিত ভিউয়ার, গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। রচনায় আবু সাইদ রিয়ান, পরিচালনায় বকুল আহমেদ, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।